বন্ধুগণ, আমাদের লাইভে কেউ যুক্ত হলেই আমরা শুরু করব। যারা যুক্ত হচ্ছেন, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টে জানাবেন। আপনারা জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান যে আন্দোলন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে চলমান যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং আমাদের আজকের যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো এবং পরবর্তী যে আমাদের পরিকল্পনা, কার্যক্রম, আন্দোলন কর্মসূচি, সেগুলো নিয়ে আমরা এখন লাইভে এসেছি। আপনারা জানেন যে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনটি গত প্রায় 3 মাস ধরে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছি। আন্দোলনের আজকে ধারাবাহিকতা আজকে আপনারা জানেন যে আমাদের রাজশাহীতে অবস্থান কর্মসূচি ছিল। আমরা সফলভাবে আমাদের রাজশাহীর সহযোদ্ধারা সেইটা করেছে। আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা থাকবে। এছাড়াও আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে কার্যক্রমগুলো করেছি এবং আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নতুন যে ডিনরা, আমরা ডিনদের সাথে দেখা করেছি। যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা লাইভটি শেয়ার করতে থাকুন এবং আমাদের যে আন্দোলনের যে গ্রুপ রয়েছে সেখানটায় আপনারা শেয়ার করুন। আপনারা যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে, আমাদের লাইভে অনেকেই যুক্ত হচ্ছে। মাত্র 2 মিনিট হলো লাইভটি। আমরা আরও কিছু শিক্ষার্থী বন্ধুরা, সহপাঠীরা যুক্ত হলেই আমি পুরো যে আলাপ, সেই আলাপটি শুরু করব। আপনারা যারা প্রথম থেকে এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। এবং এতক্ষণ যারা ছিলেন, তুষার আমাদের অন্যতম আন্দোলনের সহযোদ্ধা, সে যুক্ত হয়েছে। তুষার, আমাদের যে গ্রুপগুলো রয়েছে, আমাদের সেই আন্দোলনের গ্রুপগুলো এবং যে বিভাগীয় যে মানে মেসেঞ্জার গ্রুপগুলো রয়েছে সেখানটা আপনারা শেয়ার করবেন। বন্ধুগণ, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আমাদের চলমান যে আন্দোলন, এই আন্দোলনটি আমরা গত প্রায় নভেম্বর মাস থেকে আমরা ধারাবাহিকভাবে করে আসছি এবং আন্দোলনেরটি চলমান। আমরা একটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রথমবার কেন একজন শিক্ষার্থীকে সুযোগ দেওয়া উচিত এবং আমাদের যে যুক্তিগুলো, কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষাটা বন্ধ করেছে, সেই বিষয়গুলো সহ আমরা এখন পর্যন্ত যত ধরনের কার্যক্রম করেছি, আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো এবং আমাদের পরিকল্পনাগুলো আমরা উপস্থিত করতে চাই। সেজন্যই আসলে আসা। আমরা প্রতিনিয়তই আমরা আমাদের আন্দোলনের গ্রুপ থেকে আমরা লাইভে যাওয়া, আপডেট যাওয়া, আমরা এই বিষয়গুলো দিয়ে থাকি। কিন্তু আমরা এখন আন্দোলনটাকে একটা মাঠ পর্যায়ে আমাদের যে ছড়িয়ে দেওয়ার কাজ, সেই লক্ষ্যে আমরা আজকে আমি লাইভে আসা এবং আমাদের যে সর্বশেষ পরিস্থিতি সেগুলো বলতে চাই। আপনারা জানেন যে এইচএসসি পরীক্ষা পরবর্তী একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যে ব্যাপারটা থাকে, সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থী সে এইচএসসি পরীক্ষার পর সে উচ্চশিক্ষার জন্য সে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে, সে উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের এই দেশে আমাদেরকে সেই যে উচ্চশিক্ষায় যে ভর্তি হওয়ার যেই এখানকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অনেক শিক্ষার্থীকে ঝরে ফেলানোর যে আয়োজন, সেই আয়োজন আমাদের এই রাষ্ট্র, এই শিক্ষা ব্যবস্থা করে রেখেছে। সেটা কেমন? সেটা হচ্ছে, আপনারা জানেন যে এখানে আমরা মনে করি যে এখানে আপনারা দেখতে পারবেন, হ্যাঁ, আপনারা যেটা জানেন সেটা হচ্ছে যে এখানটায় আপনাদের কমেন্টগুলো অবশ্যই পড়ছি। সেজন্য আমি আগে কথাটা যেটা বলতে চাচ্ছি সেই কথাগুলো বলেই সকলের কমেন্টগুলো পড়া হবে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে এখানে যখন একজন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে আসে, আমাদের এইবার যখন 2020 ব্যাচের আমরা যারা শিক্ষার্থী, এখানে 1,55,000-এর উপর এখানে প্রায় শিক্ষার্থীরা A+ পেয়েছে। তাহলে আমাদের যারা A+ পেয়েছে বা গোল্ডেন পেয়েছে, সেই সকল শিক্ষার্থীও যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে পড়তে চায়, তাহলে সে কিন্তু পড়তে পারবে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত আসনই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা হচ্ছে এখানে 7,000 সামথিং। তাহলে ধরেন যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যারা A+ পেয়েছে তারা চাইলেও ভর্তি হতে পারবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে আসন নেই। দুঃখের সাথে বলতে হয় আজকে স্বাধীনতার 50 বছর চলছে, কিন্তু আমাদের উচ্চ শিক্ষার যে আসনগুলো সেখানে 50,000 আসনটিও নাই। এবং এখানে মানে 50টা পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত এইখানকার যারা গত 50 বছর ধরে যারা শাসন ক্ষমতায় ছিল তারা এটা নির্মাণ করতে পারেনি। তো সে জায়গায় আমরা যারা এখন পরীক্ষা দিচ্ছি, আপনারা জানেন 2014 সালে এখানকার যে আরিফিন সিদ্দিক তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি প্রশ্ন ফাঁসের বিষয়টাকে এনে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেয় তারা প্রশ্ন ফাঁসে জড়িত থাকে এই বিষয়টাকে অ্যাড্রেস করে উনি তৎকালীন হচ্ছে যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষাটাকে বন্ধ করে দেয়। তার পরবর্তীতে আপনারা জানেন যে এখানে আন্দোলনের এক পর্যায়ে এখানে যে ভর্তি ওনারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে সেকেন্ড টাইমটাকে বন্ধ করে দেয়, এরপর আমরা দেখলাম এর পরের বছরগুলোতেও কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করার অজুহাত দেখিয়ে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় তারাও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগটাকে এখান থেকে বন্ধ করে দেয়। পরবর্তীতে এখানে আমরা যারা এবার 2020 ব্যাচের শিক্ষার্থীরা দিয়েছি তারা আসলে আমরা কোন পর্যায়ে পরিস্থিতিটা পার করেছি আমি সেই বিষয়টা আজকে এখানে একটু সংক্ষেপ করে বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন আমরা যখন এইচএসসি পরীক্ষা দিই সেই পরীক্ষাটা হবে কি না, কখন হবে, এই ধরনের একটা অনিশ্চয়তা ছিল। মহামারী করোনার পরে পুরো বিশ্বব্যাপী একটা মানে ভয়াবহ অবস্থা, আমরা কে কোন সময় মারা যাচ্ছে পাশে একটা মানে আতঙ্কগ্রস্ত অবস্থায় একটা দুর্বিষহ অবস্থা আমরা পার করছি। ঠিক সে সময় আমাদের পরীক্ষা হবে কি হবে না এই ধরনের একটা অনিশ্চয়তা ছিল। পরবর্তীতে এখানে অটোপাস দিবে, তাও এইচএসসি এসএসসি রেজাল্টের ভিত্তিতে। তো যা হোক, সেই রেজাল্ট যখন দিচ্ছে, রেজাল্ট পরবর্তী এখানে যখন অনেক শিক্ষার্থী বাবা মায়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা যখন এখানে আমরা কোচিং করলাম, কোচিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা 2-3 বার করে তারা, আপনারা জানেন যে তারা ভর্তি পরীক্ষার ডেট পিছালো করোনা দিয়ে অজুহাতের কারণে। আমরা বারবার আমাদের যে প্রস্তুতির যে গতি সেই স্পিরিট থেকে আমরা সরে আসতে হয়েছে। এবং সেই সরে আসার কারণটা হলো যে আমরা যখনই পরীক্ষা দিতে গেলাম বা পড়ার মধ্যেই তারা এই ধরনের সিদ্ধান্ত নেয়। হঠাৎ করে যখন শিক্ষার্থীরা প্রায় প্রস্তুতির শেষ পর্যায়ে পরীক্ষা দিবে, ঠিক তার আগের মুহূর্তে যখন থেকে আবেদন শুরু হবে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্বের জিপিএটাকে বহাল করে দেয়। সে পূর্বের জিপিএটা তারা পূর্বে যে জিপিএ সিস্টেম ছিল তার সাথে তারা গ্রেডিংটাকে বাড়িয়ে দেয়, যার ফলে অনেক শিক্ষার্থী যারা টানা 1-1.5 বছর ধরে কোচিং করে বাড়িতে বসে যারা প্রস্তুতি নিয়েছে তারা হঠাৎ করে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়, অনেকে পরীক্ষা দিতে পারে না। এবং তার পরবর্তীতে আমরা শিক্ষার্থীরা পূর্বের জিপিএ বহালের দাবিতে আন্দোলন করি। এবং ওই সময় বর্তমান ভিসি আখতারুজ্জামান স্যার উনি আমাদেরকে বলেছে যেহেতু এখন আবেদন প্রক্রিয়া শেষ, এবারের মতো মেনে নিতে, এবং করোনার কারণে তখন আমরা মেনে নিয়েছি। এবং এরপর আপনারা দেখেন একজন শিক্ষার্থী যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে যে এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বিষয়টি মানে সেই শিক্ষার্থী পরীক্ষা দিবে। আমরা দেখলাম তখন করোনার কারণে আগে থেকে গুচ্ছ প্রক্রিয়া পরীক্ষা নেওয়ার বিষয়টি উঠে এসেছিল, কিন্তু 20টি পাবলিক বিশ্ববিদ্যালয় তারা একসাথে সমন্বিতভাবে তখন একজন শিক্ষার্থীকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এখানে যে আপনাদের কমেন্টগুলো পড়বো অবশ্যই, এখানে সেই শিক্ষার্থীকে এখানে অন্য বিশ্ববিদ্যালয়গুলো তারা এই ধরনের কর্মকাণ্ড করে। এবং গুচ্ছ প্রক্রিয়ার যে বিশ্ববিদ্যালয়গুলো আসে তারা হচ্ছে এখানটা আমরা দেখতে পাই যে তারা 20টা বিশ্ববিদ্যালয় একসাথে আসে এবং তারা আইসিটি বিষয়টাকে অ্যাড করে সাধারণ জ্ঞানটাকে বাদ দিয়ে। অথচ আমাদের দেশের প্রতিটা কলেজে এখানে আইসিটি সাবজেক্টটা অনেক কলেজে পড়ানো হয় না, তারা আইসিটি সাবজেক্টটাকে অ্যাড করে। এবং আমরা দেখি যে এরপরে শিক্ষার্থীরা আবার আইসিটি বই খোঁজে এবং অন্যান্য নতুন করে কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য আইসিটি, এই ধরনের একটা হুলস্থুল কাণ্ড তাদের মধ্যে শুরু হয়। এরপর আমরা দেখলাম যে এখানে কৃষিগুচ্ছের যে এবারের ফলাফল, সেই ফলাফলে 10টা প্রশ্ন তারা ভুল করে। এখানে বুয়েটে যারা পরীক্ষা দিতে গিয়েছে সেখানে বুয়েটে 24,000 শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করার কথা, কিন্তু সেখানে 17,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা 2017 সালে পরীক্ষা দিয়েছে, যারা মানে মেডিকেল পরীক্ষা এখানে
পরীক্ষার প্রস্তুতি নিয়েছে বুয়েটে, তারা বুয়েটের মানে শিক্ষার্থীরা নেয় না। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও যদি আপনি ধরেন এই সংকটটা টোটাল, তারা তৃতীয় রিলিজ স্লিপের দাবিতে এখন আন্দোলন চলছে। তাহলে দেখেন একটা পরীক্ষার্থীর জীবনটাকে সে যখন একটা ভালো জায়গায় পড়তে চাইবে সে সুযোগ সে পাচ্ছে না, সে কিন্তু এই সুযোগটা পাচ্ছে না। তাহলে তার এই সুযোগটা আসলে সে কেন পাচ্ছে না, এই প্রশ্নটা আজকে আমাদের তুলতে হবে। এবং এখানকার যে এইচএসসি পরীক্ষার পরে উচ্চশিক্ষা যাওয়ার যে প্রক্রিয়া, সেখানটায় যে যত ধরনের এখানকার যে ভর্তি পরীক্ষা নিয়ে সংকট, এই সংকটগুলোকে নিয়ে আজকে আমাদের যে আন্দোলন, আমাদের যে লড়াই, সেই লড়াইটা আপনারা দেখেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমের দাবিতে আন্দোলন করছি। আমরা ধারাবাহিকভাবে এখানে শাহবাগ আমরা মানববন্ধন করেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরা সমাবেশ করেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন সেটার সামনে অবস্থান নিয়েছি। এবং আজকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধারা তারা রাজশাহীর যে রাজশাহী যে মহাসড়ক, সেই মহাসড়কে অবস্থান নিয়েছে এবং সেখানে তারা প্রশাসনের যে প্রক্টর স্যার তিনি আসতে বাধ্য হয়েছে এবং উনি কথা দিয়েছে তারা স্যারকে আগামী 7 দিনের সময় বেঁধে দিয়েছে। স্যার বলেছে তারা আগামী 7 দিনের মধ্যে তারা সিনেট সহ সিন্ডিকেট সভা করে তারা তাদেরকে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে। এবং প্রতিটা ভর্তি প্রক্রিয়ার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন পদ্ধতি আনার ফলে এখানে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারে নাই এবং অনেক যারা এ প্লাস পেয়েছে তারাও তাদের ভুল সিলেকশন পদ্ধতির কারণে অনেকে ভর্তি পরীক্ষায় বসতে পারে না। এই রকমের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং একই সাথে আমরা বলতে চাই যে এখানে গুচ্ছ প্রক্রিয়াতে এখন 23,000 আসনের মধ্যে 6,000-এর উপর আসন খালি রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবার 347টি আসন ফাঁকা রেখে তারা ক্লাস নেওয়া শুরু করেছে। তাহলে তারা বলছে যে সেকেন্ড টাইম দিলে হচ্ছে যে এখানকার যারা বিশ্ববিদ্যালয়গুলো যে যুক্তিগুলো দিয়েছে, সেকেন্ড টাইম দিলে হচ্ছে একজন শিক্ষার্থী দ্বিতীয়বার যারা ভালো সাবজেক্টে সুযোগ পাওয়ার জন্য তারা হচ্ছে যে এখানে তার যে আগের আসন সেটা ছেড়ে দেয়। তাহলে আমরা বলতে চাই এখানে এই যে এখন আপনাদের ভর্তি প্রক্রিয়ার যে সিস্টেম, যার ফলে যে আসনগুলো ফাঁকা রয়েছে, এর দায়টা কে নিবে? এবং একই সাথে আমরা দেখি যে আমরা এটার যুক্তিস্বরূপ আমরা তাদেরকে বলেছি যে ক্রেডিট যে পদ্ধতিটা রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং আমাদের এখানকার বিশ্ববিদ্যালয় পড়ো একজন শিক্ষার্থী যখন বাইরে রাষ্ট্রে পড়তে হয় ক্রেডিট সিস্টেম রয়েছে, তাহলে সেই প্রক্রিয়াটা যদি আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চালু করেন তাহলে আসন ফাঁকার কোনো সুযোগই থাকে না। এবং একই সাথে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় 1982 সালের পরবর্তীতে যখন তারা ব্যবসা বাণিজ্য এবং যে মানবিক বিভাগের ভিত্তিতে তারা যখন এখানে প্রথম ভর্তি পরীক্ষাটা চলে, সেটা কিন্তু 14 সাল পর্যন্ত বলে, তাহলে তারা যুক্তি দেয় যে এখানে মেধাবীরা সুযোগ পায় না। তাহলে আমরা বলতে চাই এই সময় যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে এবং আজকে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা ভূমিকা রাখছে তাহলে তারা কি মেধাবী না? এই ধরনের একটা যুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসেছে। এবং আজকে আমরা দেখি বিসিএস সহ অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষায় তারা অনেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তাহলে একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পড়তে চাইবে, তাকে কেন এইবার সুযোগ দিবে না? আমরা মনে করি একজন শিক্ষার্থী প্রথমবার সে পারিবারিক কারণে হোক, আর্থিক কারণে হোক, বা ভালো প্রস্তুতি নিয়েও পরীক্ষার হলে তার নার্ভাসনেসের কারণে বা হচ্ছে যে সে প্রথমবার খারাপ করতে পারে, তাহলে কি তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায় না? আমরা এই যুক্তিগুলো করেছি, আমাদের যে স্মারকলিপিগুলো দিয়েছি আমরা সেখানে এই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছি। তাহলে তাকে দ্বিতীয়বারের সুযোগ দেওয়া উচিত, আমরা এটা বলেছি। এবং যে একই সাথে আমরা বিশ্ববিদ্যালয় যখন আমরা আন্দোলন করছি তখন আমরা ঢাকা ছাড়াও এখানকার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সকল বিশ্ববিদ্যালয় দেশে আমরা কিন্তু স্মারকলিপি দিয়েছি। আমরা রাজশাহীতে ধারাবাহিকভাবে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনগুলো করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি স্যার বলেছে এটা নিয়ে ওনারা কথা বলবে, কিন্তু ওনারা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের কথা বলেনি। তো আজকে আমরা যে কাজগুলো করেছি, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিনরা রয়েছে আমরা তাদের সাথে দেখা করেছি আমাদের আন্দোলনের যে ধারাবাহিকতা তার অংশ হিসেবে। এবং আমরা পরবর্তীতে আমাদের যে কর্মসূচিগুলো সেখানে আমাদের রাতে মিটিং রয়েছে, আমরা সেই মিটিং থেকে আমরা ফাইনাল করে আমরা আগামীকালকে আমাদের পরবর্তী কর্মসূচিগুলো জানাবো। এবং রাজশাহীর আজকে আমাদের সহযোদ্ধারা যেই লড়াই করেছে সেই লড়াইয়ে আমাদের যেই মানে তাদের প্রতি কি বলবো, তাদের প্রতি আমাদের যে ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা তাদের জন্য আমাদের, তারা আজকে রাজপথ মানে অবরোধ করে রাজশাহী তারা নেমেছে। আমি বলতে চাই এখানে আমরা যারা ঢাকায় রয়েছি আমাদের ঢাকার যে কোনো কর্মসূচিতে আপনারা আসবেন, এই বিষয়টা আপনাদের প্রতি থাকলো। এছাড়াও সেকেন্ড টাইমের দাবিতে আমাদের যেই আন্দোলন, এখানে অলরেডি দেশের কয়েকজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকজন শিক্ষক ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে আমাদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং তাদের মধ্যে এটা যে যুক্তিকতা এটা তৈরি হয়েছে, উচ্চশিক্ষার যে ধারণা সেখানটায় আমরা যেটা বলে এসেছি বারবার, একজন শিক্ষার্থীকে তাকে বারবার কেন এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে, মেডিকেলে রয়েছে, এবং আমাদের দেশের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে ইন্ডিয়া,
এবং নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কাতে এই ধরনের সুযোগ রয়েছে, এবং প্রাচ্যের যে অক্সফোর্ডের সাথে আমরা তুলনা করি সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সুযোগ রয়েছে। তাহলে কেন একজন শিক্ষার্থী এই সুযোগ পাবে না? উচ্চশিক্ষা আমাদের এখানকার যে সংবিধানের যে ঘোষণা এবং যে ঢাকা সাহিত্য শাসনের যে 73 যে অধ্যাদেশ, সেখানটায় শিক্ষার্থীরা কিভাবে উচ্চশিক্ষা পাবে সেই ধরনের স্পষ্ট বক্তব্য রয়েছে। তাহলে আমরা বলতে চাই যে সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সেই বক্তব্যগুলো দেখবে, আর না হলে ওনারা যদি মনে করে যে এখানে মানে শিক্ষার্থীদের মানে উচ্চশিক্ষার দরকার নাই, এই ধরনের বিষয় যদি ওনারা বলে, তাহলে আমরা বলতে চাই যে এগুলো আসলে শিক্ষার্থী বান্ধব ওনাদের সিদ্ধান্ত না। এবং একই সাথে এখানে আমরা যেটা দেখলাম যে এখানে আমাদের সেকেন্ড টাইমের পক্ষে ইউজিসি, যারা পাবলিক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তারা সেকেন্ড টাইমের পক্ষে কথা বলছে। এখানে মানে আমরা যখন আন্দোলন করি স্যাররাও বলে এটা যৌক্তিক দাবি। এখানকার আমরা যে শিক্ষামন্ত্রী উনি নিজেও বলেছেন যে এই দাবি যৌক্তিক। তাহলে কেন আমরা শিক্ষার্থীরা আসলে এখনো সেকেন্ড টাইমের কোনো ধরনের ফলাফল পাচ্ছি না, এবং আমাদের কেন আমরা আসলে সেকেন্ড টাইমের দাবিতে আমাদের যে চলমান আন্দোলন সেখানটা কোনো ধরনের রাষ্ট্রীয় দিক থেকে শিক্ষামন্ত্রী উনি অফিসিয়ালি কোনো ধরনের বিবৃতি দিচ্ছেন না। উনি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বা প্রোগ্রামে গিয়ে উনি বলে সেকেন্ড টাইম দেওয়া উচিত, কিন্তু অফিসিয়ালি কোনো ভূমিকা দেখছি না। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন কর্মসূচি চলছে তখন ওইখানকার প্রক্টর সহ ভিসি স্যার বলছে যে এখানকার যেহেতু সাহিত্য বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রপতি আচার্য, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবে আমরা তাই করব। তাহলে রাষ্ট্রপতির সাথে কথা বলার যে দায়িত্ব সেটা আমরা মনে করি ভিসি স্যারের যে দায়িত্ব, ওনারা এই জায়গা থেকে এই সিদ্ধান্তগুলো নিবে। এবং এর দাবিতে আমরা সারা জেলায় জেলায়, বিভাগীয় শহরে এবং যে ঢাকায় আমরা আমাদের যে আন্দোলন, সেই পরবর্তী আন্দোলন আমরা আরো বৃহত্তরভাবে আমরা আমাদের সর্বোচ্চ যে শক্তি, সেই শক্তি নিয়ে আমরা ঢাকাতেও করব। আজকে আমাদের রাজশাহীর সহযোদ্ধারা যেভাবে করেছে, আমরা মনে করি যে কোনো আন্দোলন একটা পর্যায়ে তার ধাপে ধাপে সেই আন্দোলন অগ্রসর হতে হয়। আমরা আমাদের আন্দোলনের এখন একেবারে পর্যায়ে চলে এসেছি। আমরা গত 3 মাস ধরে আমাদের চলমান যে আন্দোলন, এই আন্দোলনটি আমরা একটা জায়গায় আনতে পেরেছি। আমাদের সেই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমরা আজকে নতুন করে আমরা আমাদের যে নতুন কর্মসূচি আসবে, আপনারা সেই কর্মসূচিগুলোতে সবাই অংশগ্রহণ করবেন। আমরা সকল শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করতে চাই। এখানে অনেকেই বলছেন যে ফার্স্ট টাইমার, আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বলছেন যে ভাই মানে সেকেন্ড টাইম ওনারা পরীক্ষা দিলে, আপনাদেরকে বলি আপনারা যখন প্রথমবার নিজেরা ভালো পরীক্ষা দিয়ে এবং যে ভালো প্রস্তুতি নিয়ে, বা প্রথমবার একজন শিক্ষার্থী পারিবারিক কারণে, আর্থিক কারণে বা ভালো প্রস্তুতি নিয়েও সেই শিক্ষার্থী যখন সে হচ্ছে যে মানে একটা পরীক্ষার হলে নার্ভাসনেসের কারণে বা পরীক্ষার হলে কিছু ভুল ত্রুটির কারণে বা খারাপ হওয়ার কারণে সে শিক্ষার্থী কিন্তু আর দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারে না। তাহলে এই ব্যাপারটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন 1100 মতো আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে আমরা যে দাবিগুলো করবো, আমরা যে দাবিনামা, আমরা সেই দাবিনামা সহ আমরা আমাদের পরবর্তী কর্মসূচিতে এখানে গ ইউনিট বাতিল করার সিদ্ধান্তের কথা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা সেই কথা বলছি। আর তাই এই যে দাবিগুলো বলছে, এগুলো কিন্তু এখন 21 ব্যাচে যারা পরীক্ষা দিয়েছেন, আপনারা পরীক্ষা দিবেন, আপনাদের দাবি। তাহলে এখানে শুধুমাত্র আমাদের যারা আন্দোলনকারী, আমাদের না, আমাদের আগেও 14 সাল পরবর্তী অনেক শিক্ষার্থী আন্দোলন করেছে, ওনারা 1-2 দিন কর্মসূচি করেছে, এই কর্মসূচির পরে আর কর্মসূচি করতে পারে না। কিন্তু আমরা এবার আন্দোলনটাকে শক্ত হাতে আমরা আন্দোলনটাকে সংগঠিত করেছি। এখন আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে আমরা আমাদের দাবি আদায়ের যে সময় সেটা এসেছে, আমাদের সেই শক্তি আমরা সঞ্চয় করতে পেরেছি। আমরা এখন সেই ধরনের শক্তি নিয়ে আমরা মাঠে নামবো। আমাদেরকে সেই জায়গাটা আমরা তৈরি করেছি। অতীতের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমরা প্রথম থেকে বলেছি পৃথিবীর ইতিহাসে কোনো মানে লড়াই সংগ্রাম, কোনো অধিকার বিনা সংগ্রামে চেয়ে পাওয়া যায় নাই। অধিকার কেড়ে নিতে হয়েছে, অধিকার লড়ে নিতে হয়েছে। আমরা আমাদের সেকেন্ড টাইমের জন্য আমাদের যে লড়াই, সেই সংগ্রাম আমরা চালাচ্ছি। আমরা সেই সংগ্রাম, আমাদের লড়াইয়ের সেই ধারাবাহিকতায় আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবেই আজকেও আমরা এই কাজ করেছি। আমরা এখানকার ডিনদের সাথে দেখা করেছি, আমরা রাজশাহীতে কর্মসূচি পালন করেছি। এখন আমাদের বিভাগীয় শহরগুলোতে সংগঠিত হচ্ছে। আমাদের জেলা পর্যায়ের অনেক প্রতিনিধি তারা আসতে চেয়েছে আমাদের আন্দোলনে। তো আমরা সেই সকল শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাই, এবং দেশের যারা শিক্ষার্থীদের নিয়ে ভাবেন, আমরা তাদের কাছে আহ্বান জানাই, আপনারা আমাদের শিক্ষার্থীদের যে সাধারণ শিক্ষার্থীদের যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার যে আন্দোলন, এই আন্দোলনে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন, আপনারা আমাদের আন্দোলনের পাশে থাকবেন, এই আহ্বান আপনাদের প্রতি আমাদের থাকলো। এবং আন্দোলনে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন।
আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো আমরা ঘোষণা করবো, সেখানে আপনারা যারা আমাদের আন্দোলনে আগেও এসেছেন এবং মাঠে রয়েছেন আমাদের সহপাঠীরা, আপনারা অবশ্যই আন্দোলনে আসবেন। আমাদের একার পক্ষে আন্দোলন সফল করা সম্ভব না, আমরা সকলে মিলে আমাদের আন্দোলনটাকে সফল করতে হবে। এই আশাবাদ আপনাদের সকলের প্রতি। আমাদের আন্দোলনের পরবর্তী আপডেট এবং পরবর্তী বিষয়গুলো আমি আমাদের যে আন্দোলনের যে গ্রুপ, আমরা সেখানেটায় আমরা সেগুলো জানিয়ে দিব, এবং আন্দোলনের পেজ থেকে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আন্দোলন নিয়ে এবং কোনো পরামর্শ থাকে, আপনারা সেই পরামর্শগুলো লিখতে পারেন। আমি আপনাদের সেই পরামর্শ এবং কমেন্টগুলো পড়বো। এখানে অনেক শিক্ষার্থী বলেছেন বুয়েটের জন্য, আমরা বুয়েটেও স্মারকলিপি দিয়েছি, আমরা চুয়েট, রুয়েট, কুয়েটও দিয়েছি। হ্যাঁ, আমরা সেই বিষয়গুলো আমরা স্মারকলিপি দিয়েছি, কিন্তু বুয়েটের শিক্ষার্থীদের যে টিমটা তারাও আমাদের সাথে আসবে। আমরা ঢাকাকে কেন্দ্র করে আমাদের যে আন্দোলন, এখানকার রাজশাহী, চট্টগ্রামকে কেন্দ্র করে আমাদের সেই আন্দোলনগুলো চলবে। আমরা এর পরবর্তীতে আমরা আসবো। রাষ্ট্রপতিকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদের সেই সহপাঠীদের সাথে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা রাষ্ট্রপতির ভবনের সামনে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও, শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান, আমরা যা যা করা প্রয়োজন আমাদের দাবি আদায়ের জন্য আমরা তাই করতে প্রস্তুত। আমরা সব সেই ত্যাগ দিতে প্রস্তুত। আপনারা যারা সহপাঠী, আপনাদেরকে দিন শেষে মাঠে আসতে হবে। আপনাদের অংশগ্রহণের উপরে কিন্তু এখন আন্দোলন নির্ভর করছে, আপনাদের অংশগ্রহণের উপরে আন্দোলন নির্ভর করছে, তাই আপনাদেরকে কিন্তু মাঠে আসতে হবে। আমি মনে করি আপনারা সেই আন্দোলনের মাঠে আসবেন, এই আশাবাদ তো আপনাদের সকলের প্রতিই থাকলো। এবং একই সাথে এখানকার আপনারা আসবেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেই প্রশ্নগুলো করতে পারেন। এখানে আশিক আপনাদের কমেন্টগুলো পড়তে যাচ্ছে এখন, আপনারা যারা কমেন্ট করলেন। চবিতে আন্দোলন হলো না, এম নাসির উদ্দিন আপনি বলছেন। চট্টগ্রামের আমাদের যিনি সংগঠক, উনি একজন আপনারা জানেন রিমকাত রৌশন, সে অনেক একজন মেয়ে হয়েও সে যেভাবে করে সে লড়াই করছে, সে সংগঠিত করছে, এইভাবে করে চট্টগ্রামে যারা সহপাঠীরা, আপনাদের দিক থেকে রেসপন্স কম, আপনাদের দিক থেকে দায়িত্ব নেওয়ার মতো মানুষ নাই, যার ফলে আমরা চট্টগ্রামের এটা সংগঠিত করতে পারি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা অনেক দূরে, আমরা চট্টগ্রাম শহর কেন্দ্রিক, সেখানে চেরাগি শহর, সেখানকার যে চট্টগ্রাম শহরে আমরা কীভাবে করে আন্দোলন করতে পারি এবং চট্টগ্রাম প্রশাসনকে আমরা কীভাবে করে সেই বিশ্ববিদ্যালয়ে আমরা কর্মসূচি রাখতে পারি, সে বিষয়ে আমাদের পরিকল্পনা চলছে। আমরা সেই কর্মসূচি করবো এবং একই সাথে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা কর্মসূচি পালন করব, আমরা সেই পরিকল্পনা করছি। এমডি জিহান আপনি বলছেন, আচ্ছা ভাই, রাষ্ট্রপতির কার্যালয়ের সামনে সমাবেশ করলে কেমন হয়, করা যায় না? সেগুলো করব আমরা সবালের সাথে, আমরা যারা সমন্বয়কার রয়েছে, আমাদের মিটিং রয়েছে, আমরা সেখানে সেই বিষয়গুলো সিদ্ধান্ত নিব। এখানে অবশ্যই সবাইকে পাশে থাকতে হবে, তবে আমরা সফল হব। আমাদের আন্দোলন, আমরা প্রতিবার কিন্তু আন্দোলন হয়, সবাই হাল ছেড়ে দেয়, হতাশ হয়ে যায়। এখন আমরা 6 বছর আমরা ইতিহাস বদলাতে যাচ্ছি, তো সে জায়গায় আমাদেরকে কি ত্যাগ করতে হবে না? আমাদেরকে একটা ধৈর্যধর সময় নিতে হবে না? এটা তো চাইলেই হবে না। এখানে তো কোনো কিছু চাইলেই তো হয়ে যায় না, আন্দোলনটা ধারা। হ্যাঁ, তুষার আমাদের সহপাঠী সে বলছে করোনার কারণে, অমিক্রনের কারণে, না হলে আমরা অবশ্যই দাবির যে কর্মসূচি আমাদের যেগুলো ছিল, আমরা সেই কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে করতাম। কিন্তু অমিক্রনের কারণে রাষ্ট্রীয় জায়গা থেকে যখন এখানে সভা সমাবেশগুলো নিষিদ্ধ করে, তখন আমরা মাঠের কর্মসূচিগুলো থেকে সরে আসি। ইসরাত পারি, আমরা সিইউতে ডেট দিব, চট্টগ্রাম বিভাগীয় যে গ্রুপ, সেই গ্রুপটাতে আপনারা আলাপটা তুলুন, মিটিং কল করা হবে, সেখানে আপনারা এই বিষয়টা বলবেন। অনশন কেন? আমরা অবশ্যই ঢাকাতে কেন, আমরা ঢাকাতেও মহাসড়ক অবরোধ করবো আমাদের আন্দোলনের, কিন্তু দিন শেষে আপনারা যদি মাঠে না আসেন তাহলে হবে না। ইমতিয়াজ আহমেদ সবুজ, আপনি কোন গ্রুপে রয়েছেন? আপনার গ্রুপটা একটু বলবেন, আপনার কোন বিভাগ, আপনারা যারা দেখছেন তারা কোন বিভাগ থেকে দেখছেন এবং কোন জেলা থেকে দেখছেন, এবং আমাদের যে আন্দোলনের গ্রুপ সেগুলোতে অ্যাড না, আপনারা বলবেন, আপনাদেরকে সেই গ্রুপগুলোতে অ্যাড করা হবে। ইসরাত ফারিয়া, আপনি তো চট্টগ্রামের গ্রুপে আপনারা নিশ্চয়ই রয়েছেন, আপনারা সেই গ্রুপটাতে বলবেন। শারমিন সুলতানা, ঢাকাতে মহাসড়ক, অবশ্যই আমরা সেদিকে যাচ্ছি। অনশন করতে হবে অবশ্যই, আন্দোলনের সর্বশেষ যে ধাপ সেটা অনশন, আমরা সেদিকে যাব, কিন্তু আমাদেরকে মাঠে আপনাদেরকে আসতে হবে, না হলে আসবে না। খুলনা থেকে দেখছেন আপনারা, যারা যেখান থেকে দেখছেন তারা বলুন, এবং কেউ যদি কোনো বিভাগীয় দায়িত্ব নিতে চান, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, আমাদেরকে যে কমেন্টে আমাদেরকে মেসেজে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে
সেই বিষয়টা সহযোগিতা করবো, আমরা আপনাদের পাশে রয়েছি। আজকের মতো লাইভটি এখানে শেষ করছে। আমাদের যে আন্দোলনের সর্বশেষ যে পরিস্থিতি সেগুলো আগামীকাল থেকে আমরা আরো ভালোভাবে সেটা জানাবো। আমরা আমাদের পক্ষের যুক্তিগুলো বলেছি। আজকে আমাদের মিটিং রয়েছে, আমি আরো ডিটেলস ভর্তি পরীক্ষার যে সংকট, এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যেভাবে করে সাফারিং মানে ভোগ করেছি, এখানকার বৈষম্যে এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রহসনমূলক সিদ্ধান্ত এবং তাদের যে লুটপাটের নীতি এবং শিক্ষার্থীদেরকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর ওনাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের আন্দোলন। এখানে একজন আমরা অনেকে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা চাইলেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্নের আকাঙ্ক্ষার বিশ্ববিদ্যালয়, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে আমরা ভর্তি হতে পারছি না। ভর্তি না হয়ে শিক্ষার্থীরা যাতে প্রাইভেটে ভর্তি হয়, এই ধরনের একটা প্রক্রিয়া পদ্ধতি এখানে চালু রয়েছে। সেই প্রক্রিয়ার বিরুদ্ধে আমাদের লড়াই। সুতরাং এই লড়াই অনেক বড় একটা লড়াই। এই লড়াইয়ে আপনারা যারা প্রথম থেকে কর্মসূচিগুলোতে ছিলেন তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের নেক্সট যে কর্মসূচি সেই কর্মসূচিগুলোতে আসবেন। আমরা সেই কর্মসূচিগুলোতে আপনারা আসবেন, এই আশাবাদ আপনাদের প্রতি। শাম্মী আক্তার ঐশী, আপনি কি বগুড়া থেকে বলছেন? আপনি কি আমাদের গ্রুপে, বিভাগীয় গ্রুপটাতে অ্যাড আছেন কিনা বলেন, না থাকলে আপনাকে অ্যাড করা হচ্ছে। অক্ষর ইনবক্স দেখো ভাই, ইনবক্স অনেক মেসেজের ফলে দেখা হচ্ছে না, আমি অবশ্যই সবারগুলো দেখবো। আপনারা হোয়াটসঅ্যাপে করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো গ্রুপে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে করতে পারেন অবশ্যই। হ্যাঁ, আপনারা মেসেজ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন 0188, আমার হোয়াটসঅ্যাপ, আমি কমেন্টে আমার নাম্বার দিয়ে দিব, আপনার সেখানে। হ্যাঁ, আবু তালহা জোবাইর, আমরা প্রতি বিভাগ থেকে শিক্ষার্থীদের আনার যে ব্যবস্থা, আমরা সেই ব্যবস্থা করছি। আপনারা সেখানটা আপনারা দায়িত্ব নেবেন। আপনারা যে বিভাগে রয়েছেন, যে জেলা থেকে আসতে যাচ্ছেন, সেখানটায় টিম করেন। আমরা অবশ্যই আপনাদেরকে, আমরা সবগুলো টিমকে সমন্বয় করে আমরা মিটিং করব। আমরা সেই মিটিংগুলো সফল করতে চাই। সেই জায়গায় আপনারা থাকবেন। আমাদের সাথে শিক্ষকরা রয়েছে, আমাদের সাথে দেশের বুদ্ধিজীবী, দেশের এখানকার, আমরা আমাদের যে আন্দোলনের অন্যতম যে সংগঠক যারা রয়েছেন, এখানে রাফি হাসান আমাদের আন্দোলনের শুরু থেকে ছিল, এখানে সংগ্রাম, এখানে রৌশন, এখানে জারিফ, নজরুল, এখানে হাসান, তারপর হচ্ছে আয়েশা, এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছে, এখানে মীনাক্ষী সহ, এখানে প্রথম থেকে আমাদের যে আন্দোলনকারীরা রয়েছে, ইসরাত ফারিয়া সহ অনেকেই এক একজন এক একভাবে মানে আন্দোলনের ভূমিকা রাখছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমাদের আন্দোলনের শুরু থেকেই অনলাইনে গ্রুপে ভূমিকা রেখে শেয়ার করে বন্ধুদেরকে অ্যাড করেছেন আন্দোলনের গ্রুপে, আন্দোলনটাকে ছড়িয়ে দিয়েছেন, পোস্ট করেছেন। মাঠের যে কোনো কর্মসূচিতে আপনারা ছিলেন, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা গিয়ে হচ্ছেন স্মারকলিপি দিয়েছেন, তাদের প্রতি এখানে আমাদের আন্দোলনের শুরু থেকে আমাদের যে, আমি নামগুলো অনেকবার বলেছি, আবারও বলছি, এখানে রাফি, এখানে নজরুল, এখানে ঋতু সহ, এখানে সংগ্রাম, এখানে আমাদের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে এই সংগ্রাম, এখানে যে কি বলে, আপনারা সবাইকে চিনেন, আমাদের রাজশাহী সহযোদ্ধা সোহান, নুসরাত, তারপর হচ্ছে আমাদের মনির, সৌমিত্র, যারা আমাদের শুরু থেকে আমাদের আন্দোলনে ভূমিকা রেখেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, সবার প্রতি ভালোবাসা জানাই। আমাদের এই লড়াই চলবে। বিশ্ববিদ্যালয়গুলো একটা অযৌক্তিক, একটা প্রহসনমূলক সিদ্ধান্ত নিয়েছে তারা। আমরা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের অধিকারের জন্য লড়াই। সেকেন্ড টাইম একটা শিক্ষার্থীদের জন্য করোনা না, এটা একটা অধিকারের প্রশ্ন। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, একবার না পারিলে দেখো শতবার। আমরা বলতে চাই, আমরা শতবারের কথা বলছি না, আমরা দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার সুযোগের কথা বলছি। তো সেই বিষয়ে আপনারা সবাই পাশে থাকবেন। আমাদের যে লড়াই, সেই লড়াই চলবে। আমাদের আন্দোলনকে অনেকভাবে, ঐশিকানুর, আপনি কি গ্রুপে রয়েছেন কিনা, না থাকলে বলবেন। আপনাকে আমাদের যারা অ্যাডমিনের গ্রুপগুলোতে অ্যাডের দায়িত্ব রয়েছেন, আমি তাদেরকে বলবো, যারা জেলাগুলোর নাম লিখছে, বিভাগের নাম রাখছে, তাদেরকে সেখানে সে বিভাগীয় গ্রুপগুলোতে অ্যাড করুন, এবং যে যারা অ্যাড নাই তাদেরকে অ্যাড করুন, এবং যারা দায়িত্ব নিতে চায় বিভাগীয়গুলোতে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। এবং একই সাথে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা যারা অ্যাডমিন প্যানেলের দায়িত্বে রয়েছেন গ্রুপগুলোতে, তারা ওনাদেরকে অ্যাড করুন। সবার প্রতি শুভকামনা থাকলো। আমরা সেকেন্ড টাইম আমরা আদায় করেই ফিরছি, এবং
আর অল্প কিছুদিনের মধ্যে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো, আমরা পড়ার টেবিলে যেতে পারবো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যত ধরনের টাল বাহানাই করুক, আমাদেরকে হয়রানি করুক, আমরা আমাদের শক্তি দিয়ে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো। তারা যতভাবেই বলুক, তারা পরীক্ষার 1 সপ্তাহ আগে দিলে তো আমাদের দাবি দিলে তো আমাদের হবে না। তারা আমাদেরকে এখনই আমাদেরকে দিতে হবে, যেহেতু ভর্তি পরীক্ষা 2-3 মাসের মধ্যে পরবর্তীতে অনুষ্ঠিত হবে। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, আপনারা অতি শীঘ্রই আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদের যে কর্মসূচি সেটা মেনে নিয়ে আমাদের যে দাবি সেটা মেনে নেবেন, এই আশাবাদ থাকলো। এই আশাবাদ রেখে আজকের লাইভটি এখানেই শেষ করছি। আপনারা যারা এতক্ষণ ধরে শুনেছেন সকলের প্রতি ধন্যবাদ। আমরা পরবর্তী কর্মসূচিগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।